পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের ভগ্নাংশের অধ্যায় অর্থাৎ তোমাদের বইয়ের 60 এবং 61 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করে দেবো। ইতিপূর্বে তোমাদের 59 বইয়ের 59 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল সেগুলো আমি সমাধান করে দিয়েছিলাম, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় 6-এর 59 পৃষ্ঠা পর্যন্ত সব সমাধান করে দেওয়া ছিল। এখন 60 এবং 61 পৃষ্ঠা আমি সমাধান করে দিলেই তাহলে তোমাদের 60, 61 কিংবা 62 এই তিনটি পৃষ্ঠা যদি একসঙ্গে সমাধান করে দিতে পারি তাহলে তোমাদের অনুশীলনীর আগ পর্যন্ত মানে পূর্ব পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলোই সমাধান করা শেষ হয়ে যাবে। তবে দেখি যদি পারি আমরা যতদূর সম্ভব শেষ করব। তা বলি না যে 60 পৃষ্ঠা, 61 পৃষ্ঠা, 62 পৃষ্ঠা সবই শেষ করব। আমি ধারাবাহিকভাবে সবগুলো করতে থাকি যতক্ষণ আমি দ্রুততার সাথে অঙ্কগুলো করব এবং বুঝিয়েই যাব, না বুঝিয়ে খালি দ্রুত অঙ্কগুলো করে যাব না। তোমাদের ইতিপূর্বে যেভাবে বুঝিয়ে আসছি ঠিক একইভাবে আমি বুঝিয়ে সুন্দরভাবে অঙ্কগুলো সমাধান করব এবং যতটুকু সম্ভব দ্রুত অঙ্কগুলো করার চেষ্টা করব। তা সেক্ষেত্রে তোমাদের মনোযোগ একেবারেই কাম্য। তোমরা যদি সব সুন্দর মতো মনোযোগী হও তাহলে সবটুকুই সুন্দর মতো বুঝতে পারবে এবং অঙ্কে তোমরা আশা করি ভালো কিছু করতে পারবে। তা ঠিক আছে, এখন আমি চলে আসি 60 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে। 60 পৃষ্ঠা দেখো, একদম উপরে একটি অঙ্ক দেওয়া আছে 8 ভাগের 7 ভাগ ভাগ 4 এবং 5 ভাগ 3-এর 2 কীভাবে হিসাব করা যায় তা চিন্তা করি। বই তোমরা অবশ্যই বই বের করেছ। আমি কিন্তু শুরুতেই বলি, প্রতিবারেই বলি যে তোমরা বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়বে এবং বইটি সামনে রাখবে সবসময়। তা সেক্ষেত্রে বইয়ের 60 পৃষ্ঠা বের করো। দেখো 60 পৃষ্ঠা একদম উপরে কর্নারে এখানে গোল দাগ দিয়ে 1 নাম্বার দেওয়া আছে। সেই 1 নাম্বারেই এখানে অরিজিনালি কিন্তু 2টি অঙ্ক দেওয়া আছে। সেই 2টি অঙ্ককে আমরা সমাধান করছি। যেমন 1 নাম্বার এখানে দেওয়া আছে 7 নিচে 8 ভাগ 4, এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করব? আমি কিন্তু এর আগেও তোমাদের ভাগ অঙ্ক অনেকগুলো সমাধান করে দিয়েছি এবং সেখানে তোমাদেরকে আমি বুঝিয়েছিও যে যদি ভাগ অঙ্ক থাকে ভগ্নাংশে তাহলে সেই ভাগের ক্ষেত্রে ভাগটাকে আমরা গুণ চিহ্ন দিলে ভগ্নাংশের ডান পাশের অংশ, ভাগ চিহ্নের ডান পাশের অংশ অর্থাৎ যেটাকে বলি আমরা ভাজক, তাহলে ভাগ চিহ্নের ডান পাশে যেটা থাকে এটা হলো কি ভাজক, তাই না? আর বাম পাশেরটা কি ভাজ্য। তাহলে এই যখন আমরা এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে দিব তখন এই ভাজকটা উল্টে যায়, ভাজকের হরটা লবে চলে যায়, লবটা হরে চলে আসে। এটা জাস্ট চেঞ্জ হয়ে যায়। এটি তোমাদেরকে দেখিয়ে দিয়ে আসছিলাম। ঠিক একই কাজ করবো তাহলে এখানে দেখো, আমরা যখন ভগ্নাংশ যদি থাকে সেই ভগ্নাংশ হর এবং লবকে আমরা স্থান বিনিময় করব। তাহলে এখানে এই ভগ্নাংশটা এখানে তোমাদের 4 মানে 4-4-এর নিচে তো কিছুই নাই বা উপরে কিছু নাই। এখন কোনটা হবে? 4-এর নিচে আমরা মনে মনে কী ধরবো? 1 ধরবো। কিন্তু এখন বলবো উপরে কেন ধরলাম না? উপরে ধরা মানেই 1 নিচে 4 মানে কোনো একটি জিনিস অর্থাৎ এই কলমটি, এই কলমের 4 ভাগের 1 ভাগ, এই কলমটাকে আমি 4টি টুকরা করব, 4 টুকরার 1 টুকরা হলো এটা। আর যদি উপরে 4 থাকে নিচে 1 থাকে তাহলে এখানে বোঝাবে যে পূর্ণ এরকম 4টি কলম। তার মানে কি 1 দিয়ে 4কে ভাগ করলে তো সে 4ই হবে, অর্থাৎ আমাদের এখানে 4টি কলম। আর এখানে 4 দিয়ে 1কে ভাগ করলে কিন্তু আর 1 থাকবে না, এটা দশমিকে চলে আসবে, 0.25 হবে, অর্থাৎ 1 টাকার 4 ভাগের 1 ভাগ মানে যেটাকে বলি আমরা 4 আনা 25 পয়সা, সেরকম একটি অংশ চলে আসবে। আর এই জন্য আমাদের সবসময়ের জন্য যখনই একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে মানে তার নিচে আমরা মনে মনে ধরে নেব 1 আছে, কখনোই তার উপরে কিন্তু আমরা মনে মনে ধরবো না। ঠিক আছে? পূর্ণ কোনো সংখ্যা থাকলে তার উপরে কিন্তু আমরা মনে মনে 1 ধরবো না, তাহলে ধরে নেব এটা নিচে 1 আছে। আর নিচে 1 আছে মানে আমরা যখন এই 7 নিচে 8 যা আছে তাই লিখলাম, আর এই মাঝখানের ভাগ চিহ্নটাকে যখন গুণ চিহ্ন দেবো তখন এটা উল্টে যাবে, অর্থাৎ উপরে চলে যাবে 1, নিচে চলে আসবে এখন 4। এখন দেখো 4 দিয়ে 7কে ভাগ করা যায় না, অতএব আমার কোনো কাটাকাটিও যায় না। তাহলে 7 আর 1 গুণ করলে 7 আর নিচে 4 × 32, এটি অ্যান্সার। উত্তর নির্ণয় ভাগফল কত? 32 ভাগের 7 ভাগ। শেষ। একইভাবে দেখো এই 1 নাম্বারেই আরেকটি অংশ দেওয়া আছে। একে কিন্তু আমাদের 2টি অঙ্ক দেওয়া ছিল, আরেকটি আছে 5
ভাগ 3/2 এই অংশটা দেওয়া আছে। তাহলে এটিকে আমরা যখন সমাধান করব তখন আমাদের 5 যা আছে তাই থাকবে। 5-এর নিচে তো আমাদের মনে মনে কি আছে, 1 আছে না? এটা লিখলেও চলে, না লিখলেও চলে, আমি লিখলাম তোমাদের বোঝানোর খাতিরে। এবারে এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার কি হবে, এটা স্থান বিনিময় করবো হর এবং লব, অর্থাৎ 3 চলে যাবে উপরে আর 2 চলে আসবে নিচে। এখন দেখো 2 দিয়ে এই উপরের আর নিচে আমরা কাটাকাটি করি না বা ভাগ করি, তাহলে দেখো 2 দিয়ে 5কে ভাগ করা যায় না, 3 আর 1-এর মধ্যেও কোনো কাটাকাটি বা ভাগ করা যায় না। তাহলে আমরা উপরেরগুলো উপরেই গুণ করবো, 5 আর 3 গুণ করলে 3×5 = 15 আর নিচে থাকে 2। এখন অঙ্কটা আমাদের কি হয়ে গেল, এটা একটা এই যে রেজাল্টটা চলে আসলো, এটি কিন্তু রেজাল্ট। তাহলে এই রেজাল্টটা আমাদের কি প্রকৃত ভগ্নাংশ আসছে না অপ্রকৃত ভগ্নাংশ আসছে? আমাদের লবে বড় মানে সেটি হলো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে যেহেতু আমাদের এটা অপ্রকৃত ভগ্নাংশ আসলো, তাহলে এটাকে আমরা প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা সম্ভব না, সেক্ষেত্রে আমাদের মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা সম্ভব। তাহলে আমরা এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দেবো। সেই মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমরা কি করছিলাম, এরকম আমরা এটাকে ভাগ করে দেখাইছি। 2 দিয়ে 15কে ভাগ করলে কত হয়, 1কে তো ভাগ করা যায় না, তাহলে 15কে ভাগ করবো, 7×2 = 14। তাহলে এখানে ভাগ শেষ থাকে কত, 1। 15 থেকে 14 বিয়োগ করলে 1। তাহলে আমাদের ভাগফল কত, 7। ভাগ শেষ যেটা সেইটা যায় লবে, আর যেটা আমাদের ভাজক ছিল অর্থাৎ হর ছিল, হরটা হরই থাকে। এই তো, তাহলে এটা আমরা ডান পাশে এরকম দেখিয়ে দেবো। তাহলে উত্তর নির্ণয় ভাগফল 7/2 শেষ। আমার কিন্তু 1 নম্বরে 2টি অঙ্ক দেওয়া ছিল, 2টি অঙ্কই কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। এবারে দেখো আমাদের 2 নম্বরে আবার একটি অঙ্ক দেওয়া আছে। 2 নম্বর অঙ্কটা দেখো, এগুলিকে মুছে দিলাম। দুই সমস্ত 2/1 ভাগ 2/6 এই অঙ্কটা। তাহলে এটা আছে আমাদের মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে আমরা ভাগ করতে হলে শুরুতেই করবো কি, এটা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো। 2×2 = 4, 4-এর সাথে 1 যোগ করলে 5, নিচে 2 ভাগ 6×2 = 12, 12 আর 5 যোগ করলে 17 আর নিচে 6, 6 এবারে কি করব, 5 নিচে 2, এটা যা আছে তাই লিখলাম, আর এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করে দিলাম। তখন গুণ চিহ্ন হওয়ার সাথে সাথে ডান পাশেরটা তার হর এবং লবকে স্থান বিনিময় করে ফেললাম। 17 চলে আসলো নিচে, আর এই হর যেটা ছিল সেটা চলে গেল লবে। এখন দেখো আমাদের কিন্তু কিছু কাটাকাটি করা যায় এখানে। তাহলে যেহেতু আমাদের কাটাকাটি করা যায়, অতএব আমরা এখানে কাটাকাটি করতে পারি। 5 দিয়ে 17কে ভাগ করা যায় না, আবার 5 দিয়ে 2কেও ভাগ করা যায় না, আবার 2 দিয়ে 5কে ভাগ করা যায় না, কিন্তু 2 দিয়ে তো আমরা 6কে ভাগ করতে পারি, তাই না? 2 দিয়ে যদি 2কে ভাগ করি তাহলে 2 × 1 = 2, 2 দিয়ে 6কে ভাগ করলে 3×2 = 6, এ হয় না? তাহলে উপরে আমাদের হয়ে গেল কত, 5 আর 3, এই দুইটাকে গুণ করি, 3×5 = 15, আর নিচে থাকে 1 আর 17, গুণ করলে 17 × 1 = 17। এটি অ্যান্সার। কিন্তু এখানে আমাদের দেখো এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশই চলে আসছে, অর্থাৎ লবে ছোট হরে বড়, প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটি অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল 15 নিচে 17, এটি অ্যান্সার শেষ। আচ্ছা, এরপর আমাদের দেখি আর কি অঙ্ক দেওয়া আছে। এখানে আর আমাদের দেওয়া আছে, আবার দেখো 2 নম্বরে এখানে 8টি অঙ্ক দেওয়া আছে। আমরা 8টি অঙ্কই সমাধান করব। তাহলে এটাকে আমি মুছে দিই, কারণ 2 নম্বরের যে অঙ্কগুলো আছে সবগুলো আমরা একসঙ্গে করি, এক জায়গায় রাখি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। বক্সের 2 নম্বর এখানে আছে কি, হিসাব করো। ঠিক আছে, এর 1 নম্বর একে কী দেওয়া আছে, 7 ভাগ 5 নিচে 9, এই তো। তাহলে এটাকে আমরা যখন সমাধান করব, দেখো এই 7কে 7ই লিখবো, কিন্তু 7-এর নিচে আমাদের মনে মনে কি আছে, 1 না? তাহলে 7 আমরা নিচে 1টা লিখেই রাখলাম,
তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখে দিলেও হবে, আর যদি নাও দাও তাতে কোনো আপত্তি নেই। কোনো পূর্ণ সংখ্যা থাকলে তার উপরে কিন্তু আমরা 1 ধরবো না, মনে মনে ধরবো নিচে 1। আচ্ছা, এবারে গুণ চিহ্ন দিয়ে দিলাম। গুণ চিহ্ন দেওয়াতে এটা উপরে চলে যাবে 9 আর নিচে চলে আসবে, মানে হরে চলে আসবে 5। এখন দেখো এই 5 দিয়ে 7কে বা 9 দিয়ে 5কে কোনোটা কাটাকাটি করা যায় না, তাহলে আমরা গুণ করে ফেলবো। 7 নং 63 আর নিচে থাকে 5 একে 5, এটি অ্যান্সার। কিন্তু এটিকে আমরা অ্যান্সার এভাবে লিখবো না, এই কারণেই যে আমাদের এটা আসছে অপ্রকৃত ভগ্নাংশ। 63 উপরে আর নিচে 5, উপরেরটা বড় থাকা মানে অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নেব। তাহলে কত হয় দেখো, 5 দিয়ে 63কে ভাগ করব। 5 দিয়ে 6কে ভাগ করা যায়, 5 একে 5, বিয়োগ করলে থাকে কত 1, আনলাম 3 কেটে। 13 এর মধ্যে 5 কতবার যায়, 5 দুগুণে 10, বিয়োগ করলে কত থাকে 3। তার মধ্যে ভাগফল আসলো কত 12, ভাগ শেষ আসলো কত 3, সেটা যাবে উপরে, আর হর যেটা আছে সেটাই থাকবে। তাহলে উত্তর নির্ণয় মান অথবা নির্ণয় ভাগফল যেটাই লিখি, ভাগফল 12 সমস্ত 5-এর 3 শেষ। এবার আসে আমরা 2 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 2 নম্বর অঙ্কে দেওয়া আছে 5 ভাগ 7 ভাগের 4 ভাগ। এখানে আছে 5 ভাগ 7 ভাগের 4 ভাগ, 4 নিচে 7, এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা সমাধান করতে হলে দেখো আমরা কী করব, এই 5-এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 5 নিচে হলো 1। এরপর এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম, দেওয়াতে আমাদের এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ তাদের হর এবং লবের স্থান বিনিময় করবে। এই 7টা চলে যাবে উপরে আর 4টার নিচে চলে আসবে। এবার দেখো 5 আর 4, 7, 1 কোনোটার সাথে কোনোটা কাটাকাটি যায় না, তাহলে 5 7 35 আর নিচে 4 একে 4। এখানেও আমাদের সেই উপরেরটা বড় মানেই এখানে আমাদের এটা অপ্রকৃত ভগ্নাংশ, আর সেটাকে আমরা কী করব, মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে হলে 4 দিয়ে আমরা কী করব, 35কে ভাগ করব। 4 দিয়ে 3কে ভাগ করা যায় না, 3 ছোটো, অতএব 35কে চিন্তা করব। 4 দিয়ে 35কে ভাগ করলে 4 8 32, 4 নং 36, 36টা 35-এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে 4 8 32। 35 থেকে 32 বিয়োগ করলে, 5 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 3। আমাদের ভাগফল কত 8, আর ভাগশেষ 3, আর ভাজক কত ছিল, ভাজক বা হর 4। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল 8 সমস্ত 4-এর 3, এটি আনসার। তাহলে আমাদের কিন্তু এখানে 8টি অঙ্ক দেওয়া আছে, 8টির মধ্যে আমাদের কিন্তু অলরেডি 2টি কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী অঙ্কটা দেখো, আমি এটাকে মুছে দিই। তিন নম্বর অঙ্কে কী দেওয়া আছে, 3 ভাগ 11 ভাগের 6 ভাগ। 3 ভাগ 11 ভাগের 6 ভাগ। তাহলে এটাকে সেই একই নিয়মে এই 3-এর নিচে আমরা মনে মনে 1 ধরবো, আর এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে দেবো। 11 চলে যাবে উপরে আর 6টা চলে আসবে নিচে। এখন দেখো কাটাকাটি করা যায় কিন্তু, 3 একে 3, 3 দুগুণে 6, মানে 3 দিয়ে 6কে কাটাকাটি করা যায়। তাহলে আমাদের এখন উপরের হলো কত 1 আর 11, তাহলে 1 আর 11 গুণ করলে 11, আর নিচের হলো 1 আর 2 গুণ করলে 2। তাহলে এখন 2 দিয়ে 11কে আমরা ভাগ করব, 2 দিয়ে 11কে ভাগ করব, 5 দুগুণে 10, বিয়োগ করলে থাকে কত 1। তার আমাদের ভাগফল আসলো কত 5, ভাগশেষ ছিল কত 1, আর হর ছিল 2। নির্ণয় ভাগফল কত 5 সমস্ত 2-এর 1 শেষ। এবারে আসি আমরা 4 নম্বর অঙ্কে। দেখো 4-এ কি দেওয়া আছে, 10 ভাগ 15/2। এখন এটাও এই একই কাজ, 10-এর নিচে মনে মনে 1 আছে, উপরে 10 নিচে 1, আর এই ভাগ চিহ্নটাকে আমরা দিয়ে দিলাম গুণ চিহ্ন। আর এটা কি হবে, গুণ চিহ্ন দেওয়ার সাথে সাথে এটা উল্টে যাবে, অর্থাৎ 2 চলে যাবে উপরে
15 চলে আসবে নিচে। এখন দেখো 2 দিয়ে 1কে কাটাকাটি যায় না, 2 দিয়ে 15কেও কাটা যায় না, তাহলে এখন আমাদের এই দুইটির মধ্যে কাটা যায় কি না? একটি কমন উৎপাদক যেটাকে বলে আমরা গসাগু কত আছে? 15 এবং 10-এর মধ্যে 5। তাহলে 5 দিয়ে আমরা 15কে কাটলে 3 5 15, 5 দিয়ে 10কে যদি ভাগ করি 5 2 10, তাই না? 5 দিয়ে 10কে ভাগ করলে হয় 2, 5 দিয়ে 15কে ভাগ করলে হয় 3। তাহলে এবারে 2 আর 2 গুণ করলে 4, আর নিচে থাকে 3 আর 1 গুণ করে 3। এবারে এই 3 দিয়ে 4কে ভাগ করলে কত হয়? দেখো আমরা রাফ করব, 3 দিয়ে 4কে ভাগ করব। এটা মুখোমুখিই করা যায়, তারপর আমি রাফটা দেখিয়ে দিচ্ছি, কারণ তোমরা পরীক্ষায় রাফটা দেখিয়ে দেবে। তাহলে 3 দিয়ে 4কে ভাগ করলে 3 1-এ 3, এখানে বিয়োগ করলে থাকে কত? 1। আমাদের ভাগফল কত? 1, আর ভাগশেষ 1, আর ভাজক ছিল 3। এটি আনসার। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল 1 সমস্ত 3-এর 1। শেষ। এর পরবর্তী অঙ্কটা দেখো, 3 নাম্বার 4 নাম্বারের পর। পাঁচ নাম্বার। 5-এ আমাদের কী দেওয়া আছে? এক সমস্ত 8-এর 5 ভাগ 2 সমস্ত 3-এর 1। এখন এটাকে 8-একে 8 আর 5, 8 9 10 11 12 13, উপরে যাবে 13 আর নিচে আসবে 8। এবার ভাগ চিহ্নটাকে আমরা যদি, আচ্ছা ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে দিই, এক লাইন বেশি করি, একে ভাগ চিহ্নই দিয়ে দিলাম। এখানে 3 দুগুণে 6, 6 আর 1-এ 7, নিচে 3। এবার আমরা গুণ চিহ্ন দিব, দেখো 13 নিচে 8। এবারে মাঝখানে এই ভাগের পরিবর্তে যদি গুণ চিহ্ন দিই তাহলে এটা উল্টে যাবে, উপরে যাবে 3, নিচে চলে আসবে 7। এখন দেখো এই 3 দিয়ে 7কেও কাটাকাটি করা যায় না, 3 দিয়ে 8কেও কাটাকাটি করা যায় না, আবার 7 দিয়ে 13কেও যায় না, 8 দিয়েও 13কে যায় না, কোনোটা দিয়ে কোনোটাকে ভাগ করা যায় না। তাহলে আমরা এগুলি গুণ করে ফেলবো সরাসরি। 3 13 39, 7 8 56, নিচেরটা বড় উপরেরটা ছোট, অতএব এটি আমাদের অ্যান্সার, অর্থাৎ এটা আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ চলে আসছে। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল 39 নিচে 56, অ্যান্সার শেষ। এবার 6 নাম্বার। 2 সমস্ত 2-এর 1, 2 সমস্ত 2-এর 1 ভাগ 2 সমস্ত 6-এর 5, 2 সমস্ত 2-এর 1 ভাগ 2 সমস্ত 6-এর 5, এই তো। তাহলে এটাকে আমরা দেখি, 2 দুগুণে 4 আর 1-এ 5, নিচে 2 ভাগ 6 দুগুণে 12 আর 5, 12 13 14 15 16 17, আর নিচে 6। এখন এই 5 নিচে 2 যা আছে তাই থাকবে, আর এই ভাগ চিহ্নটাকে আমরা দিব গুণ চিহ্ন, আর এটা উল্টে যাবে, উপরে যাবে 6, নিচে আসবে 17। এখন দেখো এই 2 দিয়ে 2 1-এ 2, আর এটা 3 দুগুণে 6, মানে 2 দিয়ে 2কে ভাগ করলে হয় 1, 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, আর কিন্তু কাটাকাটি করা যায় না। তাহলে 5 আর 3, 3 5 15, আর নিচে 1 আর 17 গুণ করলে 17। আমার এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ চলে আসলো, অর্থাৎ লবে বড় ছোট, হরে বড়, তাই এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটি অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল 15 নিচে 17, অ্যান্সার শেষ। অঙ্কগুলো কি খুবই কঠিন? একেবারেই না, খুবই সহজ অঙ্ক। আশা করি তোমরা সবই বুঝতে পেরেছো। এবার দেখো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, 7 নম্বরে। সাথে কী দেওয়া আছে? 3 সমস্ত 3-এর 2 ভাগ 3 সমস্ত 3-এর 2 ভাগ 1 সমস্ত 6-এর 1, 1 সমস্ত 6-এর 1, এই তো। তাহলে এটাকে আমরা
তিন তিরিক্ষে 9, 9 আর 2 11, আর নিচে তো 3, ভাগ চিহ্ন ঠিকই রইল। এবার 6 একে 6 আর একে 7 আর নিচে 6। এবারে 11 নিচে 3, এই ভাগ চিহ্নটাকে আমরা দিয়ে দিলাম গুণ চিহ্ন, এটা উল্টে যাবে, উপরে যাবে 6, নিচে আসবে 7। এবারে দেখো এই 3 দিয়ে 6কে ভাগ করতে পারি, 3 একে 3, 3 দুগুণে 6, ঠিক আছে। এবারে 11 আর 2 এই দুটাকে যদি গুণ করি, 11 দুগুণে 22 আর নিচে থাকে 7 আর 1 গুণ করলে 7 একে 7। কিন্তু 22 বড় আর নিচে 7 ছোট, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ, আর এই জন্য এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো। 7 দিয়ে 22কে ভাগ করব, 3 7 21, তাহলে 22 থেকে 21 বিয়োগ করলে থাকে 1, তাহলে আমাদের ভাগফল কত 3, আর ভাগ শেষ 1, আর ভাজক ছিল, ভাজক বা হর ছিল 7, তাহলে এটি অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল 3 সমস্ত 7-এর 1। 8 নম্বর অঙ্ক দেখো, 8-এ কী দেওয়া আছে, 11 ভাগ 2 সমস্ত 4-এর 1। 11 ভাগ 2 সমস্ত 4-এর 1। এখন এটাকে আমরা এই 11-র নিচে মনে মনে 1 আছে না, তাহলে এটাকে আমরা 11-র নিচে 1 লিখলাম, আর এটা ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নই রইল। আর এটা আমরা এখানে ভাগ চিহ্নটা পরপর 2 লাইন রাখলাম, কিছু কিছু অঙ্কে দেখা গেল পরের লাইনে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিয়েছি। কারণ কি, এগুলো আমাদের তো মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্রকে আগে আমরা অপ্রকৃততে রূপান্তর করে নিলাম, কারণ মিশ্রটাকে তো কোনো কাটাকাটি করা যাবে না। এই জন্য আমাদের এই মিশ্র ভগ্নাংশ যেগুলো থাকে সেগুলো আমাদের একটা লাইন বেশি করতে হয়, মিশ্রটাকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিই। তাহলে এখানে কি 4 দুগুণে 8 আর একে 9, আর নিচে 4, 4ই রইল। এবারে আমরা এটাকে গুণ চিহ্ন দিব, 11 নিচে 1, আর গুণ চিহ্ন দিয়ে এই 4টা চলে যাবে উপরে, নিচে আসবে 9। 9 দিয়ে 11কে বা 4কে কোনোটাকেই কাটাকাটি করা যায় না, অতএব আমাদের এখানে 4 11 44, আর নিচে থাকে 9 একে 9, এটি অ্যান্সার। কিন্তু এটিকে অ্যান্সার হলো আমাদের এটা কি উপরেরটা বড়, আর উপরেরটা বড় থাকলেই আমরা সেটাকে কি করি, মিশ্রতে আবার নিয়ে আসি। তার মানে 9 দিয়ে 44কে ভাগ করব। দেখো 4কে তো 9 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 44কেই ভাগ করব। 5 নং 45, বেশি হয়ে যায়, তাহলে 4 নং 36, 4 বার দেব, 4 নং 36। 6 আছে কত হলে 14 হবে, 6 7 8 9 10 11 12 13 14, 8 হলে, তাহলে আমাদের ভাগফল আসলো কত 4, ভাগ শেষ কত 8, আর ভাজক ছিল 9। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল 4 সমস্ত 9-এর 8, এটি অ্যান্সার। শেষ। তাহলে আমাদের কিন্তু এখানে দেখো 60 পৃষ্ঠায় একদম ওপরের 1 নম্বরে 2টি অঙ্ক ছিল, সে 2টি করলাম, 2 নম্বরে 1টি ছিল, সেটিও হলো। এবার একদম 2-এ আমাদের যে অনুশীলনাংশ 2, এখানে দেওয়া আছে 8টি অঙ্ক, সেই 8টি অঙ্ক কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। এখন দেখো 3 নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে, এই 3 নম্বরের অঙ্কটাকে আমরা সমাধান করব, ঠিক আছে। তিনে এখানে আমাদের দেওয়া আছে, এটা আবার কিন্তু 4 আর নিচে 4, তাহলে 3 নিচে 4 ভাগ 6 নিচে 5 গুণ 1 নিচে 5, এই অঙ্কটা দেওয়া আছে। 4 ভাগের 3 ভাগ ভাগ 5-এর 6 গুণ 5-এর 1, এই অঙ্কটা দেওয়া আছে। এখন আমরা কিন্তু আগে সরলের কিছু নিয়ম দেখিয়ে আসছিলাম এর আগে। আমাদের সরলে কার কাজ আগে করতে হয়, সবচেয়ে আগে করতে হয় আমাদের ব্র্যাকেটের কাজ, তারপর এরের কাজ, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। এগুলো তোমাদেরকে আগে কিন্তু আমি শিখিয়ে আসছিলাম। এছাড়াও আরেকটি জিনিস আছে, যদি কোনো একটি অঙ্কে আমরা জানি কি আগে হলো যোগের কাজ, তারপর বিয়োগের কাজ, এই তো জানি।
আবার আগে হলো ভাগের কাজ, তারপর গুণের কাজ, তাই না? এখন একটা জিনিস কিন্তু মনে রাখবে, এখানে কিন্তু আরেকটা বিষয় তোমাদেরকে জেনে রাখা দরকার। যদি কোনো একটি অঙ্কে শুধু যোগ আর বিয়োগ থাকে, দুইটি রাশি, তাহলে একটা তিনটি পদের মধ্যে মাঝখানে দুইটি চিহ্ন দেওয়া আছে, তিনটি পদকে সংযুক্ত করছে দুইটি প্রতীক দেওয়া, মানে গাণিতিক প্রতীক বা প্রক্রিয়া প্রতীক যেটা দিয়ে। আর সেই তিনটি পদকে যখন আমরা এই দুইটি প্রতীক দ্বারা যুক্ত করা হয়, তখন কিন্তু আমরা সব সময়ের জন্যই যে প্রতীকটা আগে থাকে তার কাজটা আগে করব। সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই যে সরলের যে নিয়ম, যে আগে ভাগের কাজ পরে গুণের কাজ, বা আগে যোগের কাজ পরে বিয়োগের কাজ, সেই জিনিসটা কিন্তু এখানে আমাদের কার্যকরী হবে না। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, আগে যার মানটা আগে দেওয়া থাকবে সেটাকেই করব। যেমন দেখো, আমি এটার আগে কিন্তু একটা জিনিস বুঝিয়ে নেই। যেমন মনে করো 2 যোগ 3 বিয়োগ 1, এই অঙ্কটা থাকলে আমরা কি করব, এখানে এটাকে আমরা কীভাবে সমাধান করব দেখো তো। আগে আমরা কার কাজ আছে, এই দুইটি, অর্থাৎ যোগ আছে আগে, তাই না? তাহলে যোগেরটাই আগে করব। 2 আর 3 5 বিয়োগ 1, তারপরে 5 থেকে 1 বিয়োগ করলে 4, এটি অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, যদি এরকম না দিয়ে আমার এই অঙ্কটাই থাকতো 2 বিয়োগ 3 যোগ 1, তাহলে আমরা কি করতাম? তাহলে আমাদের কি করতে হতো, আমি কি আগে আমাদের সূত্র অনুযায়ী তো আগে যোগের কাজ করা দরকার, তাহলে এই 2 আর 1 এই দুটোকে আমরা আগে করতাম না। এখানে আমরা করব কি, আগে এই দুইটাকে করব। ঠিক আছে? 2 থেকে 3 বিয়োগ করলে কত থাকে, -1, মানে বিয়োগ 1, তার সাথে যোগ 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এভাবে। অথবা এটাকে কিন্তু আমরা এটাকে একটু সাজিয়ে নিতে পারতাম। সেটা কি, আমরা যদি সাজিয়ে নিতাম 2 এই লাইন থেকে এরকম 2 যোগ 1 বিয়োগ 3, তাহলে কত হতো, 2 আর 1 3 বিয়োগ 3, তাতেও দেখো 3 থেকে 3 গেলে 0, এভাবেও করতে পারতাম। তাহলে আমাদের দুইভাবেই করা যায়। একইভাবে আমাদের ভাগের এই গুণ ভাগের ক্ষেত্রেও আমাদের প্রথম যেটা দেওয়া থাকে সেটির কাজ আগে করব। প্রথমে যদি গুণের কাজ থাকে আমি গুণটাই আগে করব, প্রথমে যদি ভাগ থাকে তাহলে ভাগেরটাই আগে করব। এই বিষয়গুলো যাই হোক, এগুলো তোমরা পরবর্তীতে আরও জানতে পারবে। আমি আগে অঙ্কটা এখানে যেটা আছে এটাকে আগে সমাধান করে দেখো। এখানে তো আমাদের নর্মাল নিয়ম অনুযায়ী পড়ছে, আগে ভাগের কাজ পরে গুণের কাজ, এখানে ভাগটাই আগে দেওয়া আছে। তাহলে আমাদের এখানে 3 নিচে 4, একটু নিচে করি কারণ আমাদের এগুলি কাটাকাটি করা লাগবে, তো যাতে আমাদের তোমাদের এই বিষয়টা এই লাইন থেকে যখন চিন্তা করে পরের লাইনে আমার কাটাকাটি হবে, ওই লাইনটা একটু গ্যাপ দিয়ে লিখবে, যেন কাটলে আমাদের উপরে নিচে গ্যাপ থেকে যায়। তাহলে উপরে 3 নিচে 4, আর এই ভাগের কাজ মানে কি, আমরা ভাগটাকে দেবো গুণ চিহ্ন দিয়ে, 5টা যাবে উপরে, 6টা চলে আসবে নিচে, আর এটা যা আছে তাই থাকবে, 1 নিচে 5 যা আছে তাই দিলাম, এটার আর কোনো চেঞ্জ হলো না। এবার আমরা দেখি কাটাকাটি করা যায় কিনা। দেখো, এই 3 দিয়ে 3 একে 3, 3 দুগুণে 6, এবারে 5 একে 5, 5 একে 5, 5 দিয়ে 5কে কাটা যায়। ঠিক আছে? এখন উপরে রইল কত, 1 1 1, সবগুলো গুণ করলে সেই একই হয়। আর 4 2 1, তাহলে 4 দুগুণে 8, আর একে গুণ করলে সেই 8ই হয়। 4 দুগুণে 8, সেই 8কে আবার 1 দ্বারা গুণ করলে সেই 8ই হবে। তাহলে এইটাই অ্যান্সার। তাহলে এখানে আমরা আগের অঙ্কগুলো কিন্তু লিখছিলাম কি, উত্তর নির্ণয় ভাগফল, শুধু একটা ভাগ ছিল, বা শুধু গুণ থাকলে আমরা লিখছি নির্ণয় গুণফল, কিন্তু এখানে ভাগ গুণ দুইটিই আছে। তাহলে এখানে আমরা কী লিখবো, ভাগফল লিখবো না গুণফল লিখবো, কোনটা লিখবো? তাহলে এখানে কোনোটাই লিখবো না, তাহলে লিখবো সুতরাং নির্ণয় মান। নির্ণয় মান 1/8, এটি অ্যান্সার। ঠিক আছে? অথবা নির্ণয় সরল ফল, এটা তো একটা সরল হয়ে গেছে, যোগ বিয়োগ গুণ ভাগ একাধিক প্রতীক সম্বলিত যদি কোনো একটি সমীকরণ থাকে বা গাণিতিক বাক্য থাকে, তবে ওইটাকে আমাদের সরল অঙ্ক বলি। আর এই জন্য এখানে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সরল ফল 8/1, অথবা নির্ণয় মান 8/1। ঠিক আছে? এই তো হয়ে গেল আমাদের। তাহলে আমাদের দেখো 61 পৃষ্ঠায় যে অঙ্কগুলো দেওয়া ছিল আমাদের সবগুলি কিন্তু সমাধান হয়ে গেল। 61 না 60 পৃষ্ঠা, 60 পৃষ্ঠা সবগুলো অঙ্কই কিন্তু শেষ। এবার আসে আমরা 61 পৃষ্ঠার কয়েকটা অঙ্ক দেওয়া আছে, এই কয়েকটা অঙ্ক আমরা চেষ্টা করি দ্রুত শেষ করে দেওয়ার জন্য, খুব বেশি সময় লাগবে না। একদম উপরের অঙ্কটা আগে করি।
তিন, 3-এর 1, একে কী দেওয়া আছে 3 ভাগের 2 ভাগ গুণ 8 ভাগের 1 ভাগ ভাগ 9 ভাগের 7 ভাগ, এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এখানে আমাদের আগে কার কাজটা করব দেখো তো। আগে আমি বলছি কি, যখন গুণ ভাগ দুইটি থাকে তাহলে প্রথমে যেটা থাকে সেটির কাজ আগে আমরা করব। তাহলে প্রথমে আছে কত, এইটা আমরা একসঙ্গেও করে ফেলতে পারি। যেহেতু এই দুইটি করব, এই দুইটিকে আমরা আগে করতে পারি, অথবা এটাকেও আমরা একসঙ্গেই কাজটাকে কমপ্লিট করে ফেলতে পারি, একসঙ্গেই করে দিই। দেখো দুইটি হবে কিন্তু। তাহলে এখানে আছে আমাদের 2 নিচে 3 গুণ 1 নিচে 8, আর এই ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে এটা কি হয়ে যাবে, উপরে চলে যাবে 9 আর নিচে চলে আসবে 7। তাহলে এখানে আমাদের কত হলো দেখি আমরা কোনটা দিয়ে কোনটাকে কাটাকাটি করতে পারি। দেখো 2 1-এ 2, 4 2-গুণে 8, মানে 8কে আমরা 2 দিয়ে ভাগ করলে হয় 4, আর 2কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, শেষ। এবারে 3কে 3 দিয়ে ভাগ করলে হয় 1, 3কে 9 দিয়ে ভাগ করলে হয় 3, 3 3 9, ঠিক আছে। তাহলে এখন এই মানগুলোকে সব গুণ করব, 3 1 1, তাহলে কত হয় গুণ করলে 3, আর নিচে 4 আর 7 গুণ করলে 4 আর 7 গুণ করলে 4 7 28, সেই 28-এর সাথে 1 গুণ করলে তো সেই 28ই হলো। তাহলে এটি অ্যান্সার, তার লিখব। সুতরাং নির্ণয়ের মান 3 নিচে 28, শেষ। 2 নম্বর, 2-এ কী দেওয়া আছে 8 ভাগের 3 ভাগ ভাগ 5-এর 3 গুণ 5-এর 4। তাহলে এখানে আমরা ওই একসঙ্গে করে ফেলি। দেখো আমাদের 3 নিচে 8, আর এই ভাগ চিহ্নটাকে দিব গুণ চিহ্ন, তারপরে এই 5টা চলে যাবে উপরে আর 3টা চলে আসবে নিচে, এরপর ওটা যা আছে তাই, 4 নিচে 5 যা আছে তাই রইল, ঠিক আছে। এবার আমরা দেখি কাটাকাটি করব। এই 3 দিয়ে 3 1-এ 3, 3 1-এ 3, 5 দিয়ে 5 1-এ 5, 5 1-এ 5, ঠিক আছে। এবারে 4 দিয়ে 4 1-এ 4, 4 2-গুণে 8, তাই না। তাহলে আমাদের কত হলো দেখো, উপরে রইলো সব 1, 1 গুণ 1 গুণ 1, তার মানে সবগুলো 1কে গুণ করলে 1ই হয়, 1 1-এ 1, সেই 1কে 2 দ্বারা গুণ করলে 2 1-এ 2, এটি উত্তর। সুতরাং নির্ণয় মান, এটি আনসার। একদমই কিন্তু খুব সহজ অঙ্ক এগুলি, ঠিক আছে। 1 নম্বর 2 নম্বর হয়ে গেল। এবার আমরা 3 নম্বর অঙ্কে দেখি। তিন নম্বরে কী দেওয়া আছে 7 ভাগের 3 ভাগ গুণ 4 ভাগ 5-এর 3, এই। তাহলে এখানে আমরা ওই একই কাজ করব। দেখো উপরে 3 নিচে 7 গুণ এই 4, মানে কি 4 নিচে আমাদের মনে মনে 1, আর এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম। গুণ চিহ্ন দেওয়াতে 5টা চলে যাবে উপরে আর 3টা চলে আসবে নিচে। এবার আমরা কাটাকাটি করব। দেখো 3 1-এ 3, 3 1-এ 3, আর 5 দিয়ে নিচে কোনোটাকেই কাটা যায় না, 7 দিয়েও না, 4 দিয়েও না। তাহলে উপরে হলো আমাদের 4 5 20, আর নিচে 7 1-এ 7, এটি কি অ্যান্সার না। তাহলে 7 দিয়ে আমরা 20-কে ভাগ করব। 3 7-এ 21 বেশি হয়ে যায়, তাহলে 7 2-গুণে 14, 20 থেকে 14 বিয়োগ করলে 6। তাহলে আমাদের ভাগফল আসলো কত 2, ভাগ শেষ আছে যেটা 6, আর ভাজক আছে 7। সুতরাং নির্ণয় মান 2 সমস্ত 7-এর 6। এবার 4 নম্বর উপর দেখো 9-এর 2 ভাগ 7-এর 4 ভাগ 6-এর 5, দুইটি ভাগ। তাহলে দেখো এখানে কি করব আমরা। এখানে প্রথমটা আমাদের 2 নিচে 9 যা আছে লিখলাম, এই ভাগ চিহ্নটাকে আমরা দিয়ে দিলাম গুণ চিহ্ন, এই 7টা চলে যাবে উপরে, 4টা চলে আসবে নিচে। আবার যদি এই ভাগটাকে যেই গুণ চিহ্ন, তাহলে এটাও চলে যাবে উপরে, 5টা চলে আসবে নিচে, ঠিক আছে। একইভাবে দেখো এখন আমরা কাটাকাটি করি।
2 দিয়ে 4কে ভাগ করা যায় না, 2 একে 2, 2 দুগুণে 4, আর 2 একে 2, 3 দুগুণে 6, এই 2 দিয়ে 6কে ভাগ করলে আবার 3 হয়। এবার দেখো এই 3 দিয়ে আবার 3 একে 3, 3 3-এ 9, মানে 3 3-এ 9। আমরা কাটতে গিয়ে এমনভাবে কাটবো যেন আমাদের বোঝা যায়, ঠিক আছে, যে একটা সংখ্যা। যেমন আমি 3 লিখে কাটছিলাম, 3-এর মাথাটা কেটে গেছে এইখানটা, যার জন্য এটা বোঝা যাচ্ছে না এটা যে একটা 3। এভাবে লিখে 3টাকে এইভাবে কাটবো যেন আমাদের 3টাকে বোঝা যায়, ঠিক আছে। এই জন্য আমি এটাকে মুছে আবার ঠিক করে লিখলাম। এবারে দেখো 2 দিয়ে 4কে কাটা 2 হলো, 2 দিয়ে 6কে কাটলে 3 হলো, এবার সেই 3 দিয়ে 9কে কাটলে 3 হলো, আর কিছুই কাটাকাটি যায় না। তাহলে উপরে থাকে 7 1 1, তাহলে উপরে থাকে শুধু 7, আর নিচে থাকে 3 1 5, গুণ করলে 3 5 15। সুতরাং নির্ণয় মান 7, নিচে 15। শেষ। আমাদের ক্ষেত্রে এখানে 61 পৃষ্ঠায় একদম উপরে 4টি অঙ্ক দেওয়া ছিল, 4টি অঙ্কই শেষ হয়ে গেল। এবার একটি আছে, 2টি অঙ্ক আছে প্রশ্নের অঙ্ক। প্রশ্নের অঙ্কগুলো একটু দেখো মনোযোগ দিয়ে, কারণ প্রশ্নের অঙ্কটা তোমাদেরকে একটু ধীরে ধীরে বোঝাতে হবে। এতক্ষণ আমরা যেগুলি করাইছি সেগুলো খুব দ্রুত এগিয়ে গেছি, যাতে আশা করি সবগুলি বুঝতে পেরেছো। কিন্তু এখন এই প্রশ্নের অঙ্ক যেগুলি, সেগুলি এত দ্রুত আগানো যাবে না, সেগুলি আমি একটু ধীরে ধীরে বুঝিয়েই তোমাদেরকে এগিয়ে যাব। সেক্ষেত্রে তোমরা প্রশ্নটা একটু দেখো মনোযোগ দিয়ে, আগে প্রশ্নটা বুঝিয়ে নেই। এখানে 4 নাম্বার প্রশ্নে কী দেওয়া আছে, হাবিব সাহেব তার সম্পত্তির 4-এর 1 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। তার যে সম্পত্তিটা ছিল, তার যতটুকু সম্পত্তি ছিল, মনে করো তার এই পুরাটা সম্পত্তি, তার সেই সম্পত্তির কতটুকু 4-এর 1 অংশ নিজের জন্য রাখলেন। এটাকে আমরা 4 ভাগে বিভক্ত করলাম, ঠিক আছে। তার মধ্যে এই 1 অংশ এটুকু তার নিজের জন্য রেখে দিলেন, ঠিক আছে। এটুকু নিজ, আগে প্রশ্নটা বুঝো, নিজের জন্য এটুকু রেখে দিলেন। তাহলে এইটুকু আমরা নিজের জন্য যেটুকু রাখলো, এটা 4-এর 1 অংশ, তাই না। 1 4, মানে এই পুরাটার 4 ভাগের 1 ভাগ নিজের জন্য রেখে দিলাম। আচ্ছা, অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। অবশিষ্ট আছে কত, তাহলে এখানে এই 4-এর 1টা আমরা সম্পূর্ণটা থেকে এই অংশ যদি বাদ দিই, তাহলে আরও 4 ভাগের 1 2 3 ভাগ রয়ে গেছে না। তাহলে আরও রয়ে গেছে 4 ভাগের 3 ভাগ রয়ে গেল। এই অংশটাকে সে করলো কি, তার 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন, ঠিক আছে। এই যে যতখানি রইল এটুকুকে কী করলেন, 2 জনের মধ্যে ভাগ করে দিলেন, ঠিক আছে। তাহলে এই অংশটা, এই 4-এর 3 অংশ, মানে এই সম্পূর্ণটাকে 2 জনকে সমান ভাগে বিভক্ত করে দিয়ে দিলেন। এখন দেওয়ার ফলে এটা উদ্দীপক, এটা প্রথমে এই কথাটা লেখা আছে। এবার 1 নম্বরে প্রশ্নে কি বলছে দেখো, হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির কত অংশ বাকি রইল। আমার কিন্তু উত্তর হয়ে গেছে, নিজের জন্য এতটুকু রাখার পর তার সম্পত্তির কত অংশ বাকি রয়েছে, 4 ভাগের 3 ভাগ রয়ে গেছে না। 4 ভাগের 1 ভাগ নিজের জন্য রাখছে, তাহলে আরও তো 3টা ভাগ রয়ে গেছে, তাহলে 4-এর 3 অংশ তার নিজের জন্য রয়ে গেল। আমাদের 1 নম্বরের উত্তর শেষ। কিন্তু এটাকে তো আমাদের একটু করে দেখাতে হবে। 4-এর 1 অংশ যে 4-এর 3 অংশ যে রয়ে গেল, সেটা কীভাবে, আমাদের 1 অংশ মানে সম্পূর্ণ অংশ, সেই 1 থেকে 4-এর 1 যদি বিয়োগ করি, বিয়োগ করলে যেটা পাবো সেটি তার অবশিষ্ট রইল। আচ্ছা, এটুকু আগে করে নিই, তারপরে 2 নম্বরের অংশটা পরে বুঝাই। আগে 1 নম্বর অংশে যেটা আছে সেটুকু আমরা সমাধান করে নিই, ঠিক আছে। এটা হলো আমাদের বইয়ের প্রশ্ন কত নাম্বার, 4 নাম্বার। 4-এর 1, হাবিব সাহেব তার সম্পত্তির 4-এর 1 অংশ নিজের জন্য রাখলেন।
নিজের জন্য রাখার পর তার সম্পত্তির কত অংশ বাকি রইল। প্রশ্নটা কি, নিজের জন্য রাখার পর কত অংশ বাকি রইল, ঠিক আছে। এখন লিখি, সুতরাং নিজের জন্য এটাকে মুছে দিই, এই অংশটাকে এটা মুছে দিই। তার মোট সম্পত্তি সমান এক অংশ, তাই না। তার মোট সম্পত্তি মানে কি, এক মানে কি তার সম্পূর্ণ অংশটা। এখন নিজের জন্য রাখার পর অবশিষ্ট রইল, তোমাদের এক লাইনে এটা রাখার পর তারপরে বাকি আরও যদি লিখি তোমাদের এক লাইনে আটবে না, যার জন্য অবশিষ্ট রইল দিয়ে একটা হাইফেন দাও, তারপরে নিচে লিখো কত, এক, তার সম্পূর্ণ অংশ হলো এক থেকে সে নিজের জন্য রাখছে কতটুকু, 4/1। তাহলে নিজের জন্য যেটুকু রাখছে ওইটুকুকে আমরা বাদ দিয়ে দিই। এক মানে কি সম্পূর্ণ একটি, মনে করো একটি পাত্র ভর্তি আমার যা আছে এটাকে বলবো আমরা সম্পূর্ণ পাত্র ভর্তি। এখানকার 4/1 নিজের জন্য অন্য জায়গায় উঠিয়ে রাখলো, তাহলে বাকিটুকু কতটুকু রইল, তাহলে নিজের জন্য যেটুকু উঠিয়ে রাখলো সেটুকুকে আমি বাদ দিয়ে দিই, মানে বিয়োগ করে দিই। তাহলে সম্পূর্ণ থেকে নিজের অংশটুকুকে বাদ দিয়ে দিই, বাদ দিলে যেটুকু থাকে সেটুকু তার অবশিষ্ট রইল। তাহলে এক মানেই সম্পূর্ণ অংশ, সেখান থেকে নিজের অংশটুকু নিজের জন্য যেটুকু রাখলো সেটুকুকে বাদ দিয়ে দিই। এত বাদ দিয়ে যেটুকু থাকবে এইটুকুই হলো অবশিষ্ট থাকবে। তাহলে এটাকে আমরা এখন বিয়োগ করব। দেখো 4, এই একের নিচে আমাদের মনে মনে কি আছে, এই একের নিচে মনে মনে একটা এক আছে, তাই না। তাহলে এই 1 আর 4-এর লসাগু কত, 4। বিয়োগ অঙ্ক তো তোমাদের শিখাইছি। এবারে 1 দিয়ে 4কে ভাগ করলে 4, সেই 4 দিয়ে 1কে গুণ করলে 4, বিয়োগ 4 দিয়ে 4কে ভাগ করলে হয় 1, সেই 1 দিয়ে 1কে গুণ করলে হয় 1, এত অংশ। এখানে এরকম ডট ডটও দিতে পারো অথবা লিখেও দিতে পারো। দেখো 4 থেকে 1 বিয়োগ করলে থাকে কত, 3, আর নিচে 4, এত অংশ। আমি যখন একটা চিত্র অঙ্কন করছিলাম সেই চিত্রে কিন্তু বলে দিয়েছিলাম না, এরকম তার অবশিষ্ট রইল কত, এই যেরকম গোল দাগ দিয়ে একটা চিত্র এঁকে দিয়েছিলাম, এইটুকু তার নিজের জন্য রাখলো, আর বাকি রইল কি 4টা ভাগের 1 ভাগ নিজের জন্য রাখলো, তাহলে বাকি 1, 2, 3 ভাগ থেকে যায়, এই যে 4/3 ভাগ থেকে যায়, এটি অবশিষ্ট রইল। এখন আমার প্রশ্নে বলছে কি সম্পত্তির আর কত অংশ বাকি রইল, তাহলে কত অংশ বাকি রইল, অবশিষ্ট রইল। এখানে দেখো আমি একটু, তোমরা অবশিষ্ট রইল দিয়ে দাও, কোনো আপত্তি নাই, সঠিক। কিন্তু বইতে যখন আমাদের লেখা আর কত অংশ বাকি রইল, আমি কিন্তু পুরাটাকে হয়তো বা বইটা পড়ছি বা করি নাই, এখানে অবশিষ্ট না লিখে আমরা বাকি রইল লিখে দিই। মানে বইতে যে ভাষা ইউজ করব আমরা ঠিক একই ভাষা ইউজ করব, আসলে কিন্তু একই, অবশিষ্ট রইল আর বাকি রইল একই জিনিস। দেখ থাকলেও আমরা বইয়েরটাকে এখানে ফলো করবো, বইয়েরটাকেই লিখবো। পরীক্ষায় যদি তোমাদের থাকে অবশিষ্ট রইল, তাহলে অবশিষ্ট লিখে দেবে। যেহেতু আমাদের বইতে লেখা আছে বাকি রইল, আর কতটুকু বাকি রইল, তাহলে এই জন্য আমরা এখানে বাকি লিখে দিলাম। ঠিক আছে, কতটুকু বাকি রইল, আর বাকি বানানেও রস্বীকার। তাহলে উত্তর 4/3 অংশ বাকি রইল। শেষ। আমার কিন্তু 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। অর্থাৎ এখানে প্রশ্নের অঙ্ক দেখো, এখানে একটি প্রশ্ন উদ্দীপক দিয়ে, সেই উদ্দীপকের মধ্যে 1, 2, 3 তিনটি প্রশ্ন দেওয়া আছে। এখানে একটা অঙ্কের মধ্যে আমাদের প্রশ্ন দেওয়া আছে তিনটির মধ্যে কেবল একটি হয়ে গেল। এবার 2 নম্বরে কি প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল, গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমাধান করি। এটা আমাদের গাণিতিক বাক্যে প্রথমে প্রকাশ করতে বলছে। তাহলে এখানে তো প্রশ্নে বলেই দেওয়া আছে যে তার সম্পত্তির 4/1 অংশ নিজের জন্য রেখে যেটুকু সম্পত্তি বাকি রইল সেটুকু 2 সন্তানের মাঝে সমান ভাগে ভাগ করে দিল। তাহলে সমান ভাগে যখন ভাগ করে দেওয়ার পর তাহলে এখন এক একজনে কতটুকু করে পেলো সেটাকে আমাকে গাণিতিক বাক্যে প্রকাশ করে তারপর সমাধান করতে বলছে, তাই না। তাহলে এখন আমি এগুলিকে মুছে দিই। দুই নম্বর 4/2, হাবিব সাহেব তার সম্পত্তির 4/1 অংশ নিজের জন্য রাখলেন। এই ভাষাটা না লিখে এখন আমরা অন্যভাবে লিখি, নিজের জন্য রাখার পর
পর নিজের জন্য রাখার পর এখানে কিন্তু আবার অবশিষ্ট লিখছে, এখন কিন্তু আর বাকি লেখে নাই। তাহলে আমরা যেটুকু যেভাবে লিখছি ওইভাবে লিখব। অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। তাহলে এখন আমাদের প্রত্যেক সন্তান কতটুকু করে পাবে? তাহলে প্রত্যেক সন্তান যা পাবে নিম্নে, এত কথা না লিখলেও হয়, গাণিতিক বাক্যে প্রকাশ করি। যেহেতু আমাদের গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে, প্রত্যেক সন্তান যা পাবে তা নিম্নে গাণিতিক বাক্যে প্রকাশ করি, তা লিখে দিই। ঠিক আছে, এখন গাণিতিক বাক্য কি? তাহলে এখন আমাদের এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে। এখানে আমাদের তার মোট সম্পত্তি ছিল কতটুকু? 1, তাই না? 1 থেকে সে নিজের জন্য রাখলো কত? 4-এর 1, এত অংশ নিজের জন্য রাখলো, এটুকু বিয়োগ করলাম, বিয়োগ করে যতটুকু পেলাম, এই অংশ বিয়োগ ফলটা যা আসলো সেই অংশকে আমরা করব কত ভাগ? 2 ভাগে ভাগ করে দিব। ভাগ করে দিয়ে প্রত্যেকে কতটুকু পাবে সেইটি হলো আমাদের গাণিতিক বাক্য। তাহলে এখানে আমাদের লিখব গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য এটা শেষ। এখন আসি আমরা, সুতরাং প্রত্যেক সন্তান পাবে হাইফেন দিয়ে এই লাইনটাকে আবার লিখবো, মানে এটাকে সমাধান। আমাদের ফার্স্টে বলছে গাণিতিক বাক্যে প্রকাশ করো, আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করলাম। এখন গাণিতিক বাক্যে প্রকাশ করার জন্য আমি কিন্তু এখানে এই এতখানি কথা লিখে নিচ্ছি বইয়ের প্রশ্ন অনুযায়ী, প্রশ্নে যেভাবে আছে সেভাবেই লিখছি। কিন্তু তোমরা ইচ্ছা করলে এটুকু না লিখে সরাসরি লিখে দিতে পারো গাণিতিক বাক্য এইটুকু তোমরা ইচ্ছা হলে না দিতে পারো। এর আগের প্রশ্নের অঙ্ক যখন করাইছি তখনও কিন্তু তোমাদের এই একই কথাগুলো আমি বুঝাইছি। সরাসরি গাণিতিক বাক্য দিয়ে এবারে প্রত্যেক সন্তান পাবে লিখে তারপর অঙ্কটা করে দাও। ঠিক আছে, প্রত্যেক সন্তান পাবে হাইফেন দিয়ে নাও, দিয়ে লিখো এইটাকে আমরা লিখবো 1 বিয়োগ 1 নিচে 4 ভাগ 2 এত অংশ সমান সমান। দেখো এখানে 4 যদি লসাগু নেই, ক নম্বরে যেভাবে 1 নম্বরে যেভাবে করছি সেভাবেই, তাহলে এখানে কত হয়? 4 বিয়োগ 1, এটাকে আর বুঝাইলাম না, ভাগ 2 অংশ। দেখো 4 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 3 নিচে 4 ভাগ 2 অংশ। এখানে 3 নিচে 4, এই ভাগ চিহ্নটাকে যদি গুণ চিহ্ন দিই তাহলে এই 2-এর নিচে মনে 1 আছে না, এই একটা চলে গেলো উপরে, নিচে আসলো 2, তাহলে কত আসে? 3 একে 3 আর নিচে 4 দুগুণে 8 এত অংশ। তোমরা এই সব জায়গাতে এরকম অংশ লিখে দিতে পারো, এখানেও অংশ লিখে দাও, এখানেও অংশ লিখে দাও, ডট ডট না দিয়ে। তাহলে প্রত্যেক সন্তান পাবে 8-এর 3 অংশ। তাহলে এটা কি আমরা উত্তরটা নিচে লেখার জায়গা নেই আমার, আমি এখানে লিখে দিই উত্তর। এখানে প্রশ্নে কি বলছে? প্রত্যেক সন্তান কতটুকু সম্পত্তির কত অংশ পেল? উত্তর প্রত্যেক সন্তান সম্পত্তির 8-এর 3 অংশ পেল। শেষ। আমার কিন্তু 2 নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা দেখো, আশা করি সবাই তুলে ফেলেছো। খুব সহজ অঙ্ক একদমই, শুধু একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। আর এই অঙ্কটাই যদি আমাদের পরীক্ষাতে আমরা কিন্তু একটু বড় হয়ে গেল, যদি আমাদের এই গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমাধান করো এই কথাটা না দিয়ে সরাসরি খালি ওই প্রশ্নটাই যদি দিয়ে দিত যে
নিজের জন্য রাখার পর অবশিষ্ট অংশ দুই সন্তানকে ভাগ করে দিলে প্রত্যেক সন্তান কতটুকু করে পাবে, শুধু এই কথাটা যদি বলে দিত তাহলে তো আমরা চোখ বন্ধ করে উপরেরটুকু লিখতামই না, এখানিকও করতাম না, আমরা অনেক শর্টকাট অঙ্কটা করে ফেলতে পারতাম। সেটা কীভাবে বলো তো? তাহলে আমরা আগেই লিখে নিতাম যে 1 নং হতে পাই, কারণ এখানে তো ক খ গ 3টি পার্ট আছে, 1 2 3 3টা পার্ট। তাহলে 1 নম্বরে তো আমরা একবার করছি, এই যে বিয়োগটা দেখো, এই যে 1 বিয়োগ 4-এর 1, 1 বিয়োগ 4-এর 1, এই অংশটা আমরা এই যে 4 ভাগের 3 ভাগ, এই অংশটা আমরা একবার করছি না? 1 নম্বর অঙ্কে আমরা এই অংশটুকু তো বিয়োগ করে আসছি, এই রেজাল্টটুকু আমরা আগে করছি না? তাহলে এটুকু আমরা আর করতামও না। তাহলে আমি লিখতাম 1 হতে পাই অবশিষ্ট সম্পত্তি 4-এর 3 অংশ। সুতরাং প্রত্যেকে পাবে, প্রত্যেক সন্তান পাবে এত ভাগ 2, সহজ হয়ে যেত। কিন্তু আমাদের যেহেতু গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে, তাহলে তো আমাদের এটাকে করে দেখাতেই হবে, কারণ গাণিতিক বাক্য তো এটা, আর সেই গাণিতিক বাক্য অনুযায়ী আমাকে কিন্তু অঙ্কটা একটু বড় করতে বলো। আর যদি গাণিতিক বাক্য না চাইতো তাহলে কিন্তু আমি একেবারেই ছোট্ট করে অঙ্কটা লিখে ফেলতে পারতাম। ঠিক আছে? তো যেভাবেই যাক, আমি দুইভাবেই তোমাদের বুঝিয়ে দিলাম, আশা করি দুইভাবেই তোমরা লিখতে পারবে। এখন দেখো আমাদের এই অঙ্কটারই 3 নম্বর অংশে কি বলছে। হাবিব সাহেবের সম্পত্তির মূল্য একক দশক শতক হাজার লক্ষ 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল? তার মোট সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা, তাহলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল? তাহলে দেখো প্রত্যেক সন্তান আমরা এখানে লিখি 3 নম্বর, তাই না? 4-এর 3। হাবিব সাহেবের মোট মূল্য 2 লক্ষ টাকা, তার প্রত্যেক সন্তান দুই নং হতে পাই, তার প্রত্যেক সন্তান পায় মোট সম্পত্তির কত অংশ? 8-এর 3 অংশ। আমরা কিছুক্ষণ আগে যেটা বের করলাম, 2 নম্বরে আমরা বের করলাম না, প্রত্যেক সন্তান কতটুকু করে পায়? 8-এর 3 অংশ পায় না? সেটা বের করলাম। এখন আমাকে 3 নম্বরে এসে বলছে সে কত টাকা পায়। তাহলে এই যে 8-এর 3 অংশ, এই সম্পত্তি এখানে সম্পূর্ণ অংশ, তার হাবিব সাহেবের যত সম্পত্তি ছিল, অর্থাৎ এক মানে কি পূর্ণ সম্পত্তির মূল্য ছিল 2 লক্ষ টাকা। তাহলে এত অংশের মূল্য কত সেটা আমাকে বের করতে বলছে, তাই না? তাহলে এখন লিখি, সুতরাং প্রত্যেক সন্তান পায় কত? 2 লক্ষ টাকার, অথবা এত এর 3 নিচে 8 এত টাকা, মানে 2 লক্ষ টাকার 8/3 ভাগ পায় এক এক সন্তান, কারণ এক একজনের কত অংশ পায়? 8-এর 3 অংশ পায়। তাহলে এটা আমরা এ করলেই হয়ে যাবে। আর এর মানে কি? এরকে আমরা কি দ্বারা বুঝি? এর মানেই গুণ, তাই না? তাহলে এর মানেই যদি গুণ হয়, এই 2 লক্ষকে 3 দ্বারা আমরা একটা কাটাকাটি করতে পারি, কিন্তু এত বড় সংখ্যার মধ্যে কাটাকাটিতে তোমরা হয়তো ভুল করে ফেলতে পারো। এই জন্য আমরা এক কাজ করি, এটাকে সরাসরি গুণ করে ফেলি। এই 2 লক্ষকে 3 দ্বারা গুণ করি, তাহলে কত হয়? 6 লক্ষ। তাকে আমি 8 দ্বারা ভাগ করি, এত টাকা। এটাকে এখন অন্য জায়গায় আমরা রাফ করব, 8 দিয়ে 6 লক্ষকে ভাগ করব। দেখো 8 দিয়ে 60কে ভাগ করা যায়, 5 8 40, 6 8 48, 7 8 56, 7 8 56, 6 আছে কত হলে? 10 হবে, 4 হলে
হাতের 1, 6 আছে কত, 6 এখানে আনলাম, এই শূন্য কেটে, তাহলে 8 দিয়ে 40কে ভাগ করলে 5 8 40। এরপর দেখো কয়টা শূন্য আছে, 1 2 3টা শূন্য, তাই না? তাহলে 3টা শূন্য যখন আসবে এটা কিন্তু আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, তাই না? আমরা একবারে 3টা আনার নিয়ম নাই, একটা শূন্যকে আমরা এখানে কেটে নিয়ে আসলাম। আমি বলছি একদম লাস্টের ঘর পর্যন্ত যতক্ষণ আমাদের অ্যান্সারটা আসবে, কিন্তু আমাদের এখান থেকে শুরু হয়েছে অ্যান্সারটা এই লাস্টের ঘর পর্যন্ত থাকবে। তাহলে 8 দিয়ে এখানে আমরা শূন্যবার নিলে 8 শূন্যের 0 আনলাম, আর একটা শূন্য কেটে 8 শূন্যের 0 আনলাম, আর একটা শূন্য কেটে 8 শূন্যের 0। ঠিক আছে, তাহলে আমাদের কত আসলো, 75,000 সমান সমান 75,000 টাকা। তাহলে উত্তর, প্রত্যেক সন্তান পায়, আমাকে বলছে কি প্রত্যেক সন্তান কত টাকা করে পেল, প্রত্যেক সন্তান পেল 75,000 টাকা। শেষ। এটা আমাদের কিন্তু 1 2 3 তিনটি প্রশ্নের উত্তর সমাধান হয়ে গেল। খুব সহজ অঙ্কগুলি। এখানে আমাদের কিন্তু 61 পৃষ্ঠার যে 4 নম্বরে একটি প্রশ্ন অঙ্ক দেওয়া আছে, সেটি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার এই 61 পৃষ্ঠায় একদম নিচে আরেকটি অঙ্ক আছে। এই একটি অঙ্কের জন্য আমি এই চ্যাপ্টারটা অফ রেখে যেতে চাই না, এটাকেও আমাদের হয়তো 5-7 মিনিট লাগবে, একটু অঙ্কটা করিয়ে দিই। ঠিক আছে, খুব সহজ অঙ্ক এবং এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো, একটি লাঠির 6-এর 1 অংশ মাটিতে, 2-এর 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার, লাঠির কত মিটার পানিতে আছে? প্রশ্নটা একটু বুঝে নাও। এটা তোমাদের এখানে চিত্র এঁকে দেওয়া আছে, চিত্রটা আমি তারপরেও বোর্ডে তোমাদের বোঝানোর জন্য একটু বোর্ডে এঁকে নিই, কারণ এই প্রশ্নটা বোঝানোর জন্য চিত্র দরকার আছে, আর দরকার অনুভব করেই বইতেও কিন্তু চিত্রটা দিয়ে দেওয়া আছে। মনে করে একটি পুকুর, সেই পুকুরের মধ্যে নিচে থাকে কাদা, তাই না? এগুলি কাদা, মাটি, আর উপরে কিছু মাটি থাকে, তার উপরে এরকম পানি আছে। ঠিক আছে, আর ওইখানে পাটটা খালি। এখন বা এই পুরা পুকুরটাই ভর্তি একবারে দিয়ে দিলাম মনে করো। এখন একটি লাঠি এরকম মাটিতে ডোবানো আছে। এখন ডোবানোর মধ্যে বলছে লাঠির 6-এর 1 অংশ মাটিতে, মানে এই যে নিচে এই অংশ কত, এটাকে বলছে মোট লাঠির 6/1 হলো এই নিচে দেওয়া আছে। ঠিক আছে, এরপর 2-এর 1 অংশ পানিতে, তার মানে এই পানিতে যে অংশটা এটুকু হলো কত, 2-এর 1 অংশ, মানে পুরা লাঠির অর্ধেকই পানিতে। 2-এর 1 অংশ মানে কি, অর্ধেক, তাহলে অবশ্যই এখানে আরেকটু কম আছে, পানির উপরে আরও কম আছে। এখন এবং অবশিষ্ট অংশ আছে পানির উপরে, এই কিছু অংশ আছে পানির উপরে। এখন আমাকে বলছে পানির উপরের অংশের দৈর্ঘ্য, এই যে পানির উপরে যে অংশটুকু আছে এটুকুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 2 মিটার। এটাকে আর এই ভগ্নাংশে বলে দেয় নাই, এটা দৈর্ঘ্যটা, অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা এককে দিয়ে দেওয়া আছে 2 মিটার। এখন লাঠির পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার, লাঠির কত মিটার পানিতে আছে, তাহলে এইটুকু আছে পানির উপরে, আর তার দৈর্ঘ্য হলো 2 মিটার। তাহলে এই যে পানিতে যে অংশটুকু আছে অর্ধেক অংশ, এইটুকুর দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখি এটাকে আমরা কীভাবে বের করতে পারি। তাহলে আমার আগে কী করা দরকার, পুরা লাঠিটার মধ্যে কতটুকু অংশ পানির উপরে আছে ভগ্নাংশে আমরা বের করি, কতটুকু অংশ পানির উপরে আছে সেটাকে আমাদের বের করা আগে জরুরি। তাহলে দেখো, পানিতে এবং মাটিতে মিলিয়ে মোট কত অংশে, 6-এর 1 আর 2-এর 1, এই দুটোকে যোগ করি তাহলে পানি আর মাটি মিলিয়ে বের হবে না, 2টা বের হয়ে গেল। আর সম্পূর্ণ অংশ মানে 1, সেই 1 থেকে যদি এই 2টার যোগফলটা বিয়োগ করি তাহলে বের হয়ে যাবে কি, পানির উপরের অংশ। আচ্ছা দেখি এটা কত নাম্বার, 4 নাম্বার। লাঠির 6-এর 1 অংশ মাটিতে ও 2-এর 1 অংশ
পানিতে আছে। সুতরাং লাঠিটি মাটি ও পানিতে আছে হাইফেন দিয়ে 6-এর-1 যোগ 2-এর-1 অংশ, মানে মাটিতে আর হলো পানিতে, মাটি আর পানি দুটা মিলিয়ে কতটুকু আছে সেটুকু আমরা বের করলাম, মানে এই মাটিতে আর পানিতে এই সম্পূর্ণ অংশ কত সেটা বের করি আগে। তাহলে দেখো এই দুটোকে আমরা লসাগু করতে গেলে 6 আর 2-এর লসাগু কত 6, 6কে 6 দ্বারা ভাগ করলে হয় 1, সেই 1কে 1 দ্বারা গুণ করলে 1, যোগ 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, সেই 3 দিয়ে 1কে গুণ করলে 3 × 3, এত অংশ। তাহলে 3 আর 1 4, নিচে 6 অংশ। এখন দেখো সম্পূর্ণ লাঠিটা কত অংশ, মানে 1 অংশ না, সেই 1 থেকে যদি এটুকু বিয়োগ করি তাহলে সম্পূর্ণ লাঠিটা মানে 1, সেই 1 থেকে এই অংশটুকু আমরা বের করে ফেললাম 6/4, মানে 6/4 এই অংশ। তাহলে এটুকু যদি বিয়োগ করি তাহলে আমাদের পানির উপরের অংশ বের হয়ে যাবে না। তাহলে লিখি, সুতরাং পানির উপরে আছে কত 1 অংশ থেকে 6/4 অংশ বিয়োগ করে যেটা হয় ততটুকু, ঠিক আছে। এখন দেখো এটাকে আমরা যদি বিয়োগ করি, দেখো 6 আর এটার নিচে মনে হয় কত 1 না, 6 আর 1-এর লসাগু 6, 1 দিয়ে 6কে ভাগ করলে হয় 6, সেই 6 6 বিয়োগ 6 দিয়ে 6কে ভাগ করলে হয় 1, সেই 1 দিয়ে 4কে গুণ করলে 4 4, এত অংশ। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে থাকে 2, নিচে 6 অংশ। তাহলে এত অংশ আছে পানির উপরে, তাই না। তাহলে 6-এর 2 অংশ আছে, এটাকে আমরা কাটাকাটি করতে পারি, দরকার নেই, আগে কাটবো না। তাহলে 6-এর 2 অংশ আছে পানির উপরে, কিন্তু একটা কথা বলে দেওয়া আছে, দেখো 6-এর 2 অংশ যে পানির উপরে আছে, যে অংশটুকু, এই অংশটুকুর দৈর্ঘ্য কত 2 মিটার। তাহলে আমরা লিখতে পারি কি 6-এর 2 অংশের দৈর্ঘ্য 2 মিটার। সুতরাং 1 অংশের দৈর্ঘ্য কত এবং হাফ অংশের, মানে আমার বলছে কি পানিতে কতটুকু আছে, হাফ অংশের দৈর্ঘ্য কত সেটা আমরা বের করব, ঠিক আছে। আমি উপরের কিছু অংশ মুছে দিই, মুছে দিয়ে তারপর আমার অঙ্কটা করি, ঠিক আছে। অথবা আমি ওইটাকে যদি মুছে দিই তাহলে আর উপরে না মুছলেও হবে, আমি এটাকে মুছে দিই এবার। ছয়ের 2 অংশের দৈর্ঘ্য 2 মিটার, ঠিক আছে। তাহলে সুতরাং 1 অংশ মানে কি সম্পূর্ণ লাঠি, দৈর্ঘ্য কত হবে 1 অংশের দৈর্ঘ্য এই 2 ভাগ 2 নিচে 6 মিটার। তাহলে এখানে 2 ভাগের জায়গা দিলাম গুণ, এই 6টা চলে গেল উপরে, নিচে চলে আসলো 2, এত মিটার। এই 2 আর 2 কাটা যায়, তাহলে 6 মিটার। তাহলে সম্পূর্ণ লাঠিটির দৈর্ঘ্য কত 6 মিটার আমরা বের করে ফেললাম, ঠিক আছে। এখন সম্পূর্ণ লাঠিটির দৈর্ঘ্য আমাদের বের হয়ে গেল কত 6 মিটার। এখন এই যেটা এটা আমরা বের করলাম 6-এর 2 অংশের দৈর্ঘ্য 2 মিটার, 3-এর একটাকে যদি আমরা কাটাকাটি করতাম তাহলে 3-এর 1 অংশ হতো, তাও হতো, সমস্যা নাই। 3-এর 1 অংশের দৈর্ঘ্য 6 মিটার, সুতরাং 2 মিটার, তাহলে পূর্ণটার মানে সম্পূর্ণটার দৈর্ঘ্য হতো 6 মিটার, ওভাবে করতাম। তা কাটাকাটি আমি করি নাই, দরকার নেই, এখানে কাটাকাটি করলাম এসে, ঠিক আছে। এখন সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য মানে সম্পূর্ণ লাঠিটির দৈর্ঘ্য হলো 6 মিটার। এখন পানিতে আছে কত অংশ, তাহলে সুতরাং লাঠিটির, আমার এখানে প্রশ্ন বলছে কি লাঠির কত মিটার পানিতে আছে, পানিতে আছে কত 6-এর 2-এর 1 অংশ না, এত মিটার। পানিতে আছে তো 2-এর 1 মিটার, তাহলে 6 সম্পূর্ণটা হলো 6, তার মধ্যে 2-এর 1 মিটার আছে পানিতে, তাহলে 2-এর 1 লিখে দিলাম, 6-এর 2-এর 1,
এবার 2 দিয়ে 6কে যদি কাটি 3, এবার 3 একে 3 মিটার, তাহলে উত্তর 3 মিটার। শেষ, আমার কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা এই অংশ করার পর ওখানে চলে যাবে, তারপর এই অংশটুকু, ঠিক আছে? একদম খুব সহজ অঙ্ক, অর্থাৎ আমাদের 60 এবং 61 পৃষ্ঠার অঙ্কগুলো সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেল। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার পরবর্তী পৃষ্ঠা 62, 63 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।